ফুফাতো ভাইয়ের বিয়েতে এসে যে আমারই বিয়ে হয়ে যাবে জানলে কোনোদিন আসতাম না। আমি নুসরাত জাহান নিধি, বাবা মায়ের বড় মেয়ে, ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। আর যাকে বিয়ে করা হলো সে আমার ফুফাতো ভাই আরহান চৌধুরী। আরহান ভাইয়া কয়েক বছর বিদেশে ছিলেন উচ্চশিক্ষার জন্য। 1 বছর আগে হঠাৎ বাবার মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরেছেন। আজ আরহান ভাইয়ার বিয়ে হওয়ার কথা ছিল তার গার্লফ্রেন্ড ইভা আপুর সাথে, কিন্তু শেষ মুহূর্তে সব ওলটপাল্ট হয়ে গেল। ইভা আপু জানালেন তিনি এই বিয়ে করবেন না। বাড়ির মানসম্মান বাঁচাতে তাই আমাকে জোর করে বিয়ের আসরে বসানো হলো। আমি অনেকবার না করেছি, কেঁদেছি, রাগ করেছি, কেউ শোনেনি। শেষ পর্যন্ত শর্ত দিয়ে রাজি হলাম। শর্ত হলো আমার এইচএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি আমার মায়ের বাড়িতেই থাকব। মাঝে মাঝে ফুপ্পির বাড়িতে যাব, কিন্তু পুরোপুরি সেখানে থাকতে পারব না। সবাই রাজি হল। তবে আজ যেহেতু বিয়ের দিন সেহেতু আরহান ভাইয়াদের সাথে তাদের বাড়ি যেতেই হল। রাতে বসেছিলাম আরহান ভাইয়ার রুমে। হঠাৎ উনি ঢুকলেন। ঢুকে সোজা আমার সামনে এসে দাঁড়ালেন আর বললেন, দেখো, আমি এই বিয়েটা নিজের ইচ্ছায় করি নাই। আমাকে জোর করে করানো হয়েছে। আমি এই বিয়ে মানি না। বিরক্ত স্বরে আমি দাঁত কিরমির করে বললাম, ওমা তাই? কিন্তু আমি তো নাচতে নাচতে বিয়েটা করেছি। সবাইকে বলেছি আপনার সাথে বিয়ে না হলে আমি আত্মহত্যা করব। তিনি অবাক হয়ে বললেন, কি? এসব কখন বললে? আমি রাগ দেখিয়ে বললাম, আপনি কি কানা ছিলেন নাকি? দেখেননি আমাকেও জোর করে বিয়ে দেওয়া হয়েছে? বিড়বিড় করে আমি ভ্রু কুঁচকে বললাম, তাহলে এত ভাব নিচ্ছেন কেন? আমি রাজি ছিলাম না, বিয়ে মানি না, যত সব ঢং। এসব শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। আরহান কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তাহলে এখন কি করার? আমি কাঁধ ঝাঁকিয়ে বললাম, কি আর করার? আমার এইচএসসি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সময় আছে। তারপর যখন আবার বিয়ের কথা উঠবে তখন সোজা বলে দেব যে আমরা বিয়ে করতে চাই না। কি বলবে? সত্যিটা বলবো। আমরা একসাথে থাকতে পারছি না, তাই আলাদা হতে চাই। এত সহজে সবাই মেনে নেবে? ওসব পরে দেখা যাবে। এখন আমার ঘুম পাচ্ছে। আমি শুয়ে পড়তেই উনি বললেন, 1 মিনিট। তুমি এখানে ঘুমালে আমি কোথায় ঘুমাবো? আমি বিরক্ত হয়ে বললাম, আমি এতটা মোটা না যে বিছানায় আপনার জায়গা হবে না। আর এটা সিনেমা না যে আপনি বলবেন আমি গিয়ে সোফায় ঘুমাবো। তাই ঘুমাতে হলে চুপচাপ শুয়ে পড়ুন। গুড নাইট, মিস্টার অস্থায়ী স্বামী। তিনি হেসে অবাক হয়ে বললেন, অস্থায়ী স্বামী? আমি হেসে জবাব দিলাম, হ্যাঁ, আমাদের বিয়ে তো সারা জীবনের জন্য না। তাই অস্থায়ী স্বামী। আমি চাদর টেনে শুয়ে পড়লাম। হঠাৎ মাথায় খটকা লাগল। চুপচাপ না থেকে জিজ্ঞেস করলাম, একটা কথা জিজ্ঞেস করি? ইভা আপু হঠাৎ কেন বিয়ে ভেঙে চলে গেলেন? কিছুক্ষণ নীরবতা। আমি মুখ ঘুরিয়ে তাকালাম তার দিকে। তিনি ধীরে বললেন, সবকিছু জানার দরকার নেই নিধি। যা হওয়ার ভালোই হয়েছে। মানে? আপনি কিছু লুকাচ্ছেন? না, শুধু বলছি এখন এসব ভেবে লাভ নেই। আমি বিরক্ত হয়ে বললাম, যত সব বাহানা। তারপর রাগ দেখিয়ে চোখ বন্ধ করলাম। উনিও কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লেন। সকালবেলা ঘুম ভাঙল আজানের সুরে। চোখ মেলেই প্রথমে মনে হলো আমি আমার ঘরেই আছি। কিন্তু মিনিট খানেক পরেই মনে পড়ল গতকাল আমার বিয়ে হয়েছে। হ্যাঁ, বিয়ে। অবিশ্বাস্য হলেও সত্যি। আমি চট করে উঠে বসলাম। পাশ ফিরে তাকাতেই দেখলাম আরহান ভাইয়া মানে আমার অস্থায়ী স্বামী চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে আছেন। এক হাতে কফির কাপ, অন্য হাতে মোবাইল। তিনি একদম শান্ত মুখে বাইরে তাকিয়ে আছেন, যেন অনেক গভীর কিছু ভাবছেন। আমি উঠে বসেই হাই তুলে বললাম, আপনি এত সকালে উঠে যান নাকি কাল রাতেই ঘুম আসেনি? তিনি আমার দিকে একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন। অভ্যাস আছে। সকালটা নষ্ট করতে ভালো লাগে না। আমি ঠোঁট বাঁকিয়ে হাসলাম। আরে বাহ, ভীষণ সিরিয়াস টাইপ মানুষ তো দেখছি। তিনি কোনো জবাব দিলেন না। কফি শেষ করে কাপটা টেবিলে রেখে শুধু বললেন, আজান দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে নাও। আমি বলে উঠে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে নিলাম।
নামাজ শেষ করে দেখলাম উনি বাইরে হাঁটতে গেছেন। আমিও বারান্দায় দাঁড়িয়ে সকালটা উপভোগ করতে করতে কালকের ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। আরহান ভাইয়া রুমে এসে ডাক দিলেন। উনার ডাকে ভাবনা থেকে বের হয়ে রুমে গেলাম। রুমে এসে দেখি ৮টা বেজে গেছে, কিভাবে সময় চলে গেল বুঝতেই পারলাম না। রুমে আসতেই উনি বললেন, নিচে চলো, সকালের নাস্তা তৈরি, সবাই অপেক্ষা করছে। আমি ভ্রু কুঁচকে বললাম, আপনার সাথে আমি নাম কেন? সবাই ভাববে আমরা সুখী দম্পতি। তিনি গম্ভীর গলায় বললেন, যতটুকু অভিনয় করতে হয় করো, অন্তত পরিবারকে কষ্ট দিও না। আমি চোখ পাকালাম। অভিনয় করা আমার স্বভাব না, মিস্টার অস্থায়ী স্বামী। তিনি আর কিছু না বলে দরজা খুলে বেরিয়ে গেলেন। আমি বিছানায় বসে বিড়বিড় করলাম, যতটুকু অভিনয় করতে হয় করো, যত সব। নাস্তার টেবিলে বড় ফুপ্পি হাসি মুখে আমার হাত ধরে বসালেন। তুই ঠিক আছিস তো মা? রাতে ভালো ঘুম হয়েছে তো? আমি ঠোঁট কামড়ে হেসে মাথা নেড়ে বললাম, জি ফুপ্পি। টেবিলটা মানুষে ঠাসা। একদিকে ছোটরা, আরেকদিকে আরহান ভাইয়ার চাচারা। বড় ফুপ্পি আর আরহান ভাইয়ার চাচিরা নাস্তা পরিবেশন করেছেন। সবার চোখে মুখে কৌতূহল, তবে আমার ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। এদিকে আরহান ভাইয়া চুপচাপ নিজের প্লেটে খাবার নিচ্ছে, একবারও আমার দিকে তাকাচ্ছে না। মনে হচ্ছিল আমি যেন একা বসে আছি ভিড়ের মাঝে। আমার মাথায় হঠাৎ আবার সেই প্রশ্নটা চলে এল, ইভা আপু কেন হঠাৎ বিয়ে ভাঙলেন? আমি একটু সাহস করে ফিসফিস করে বললাম, ভাইয়া প্লিজ আমার প্রশ্নের জবাব দিন না, ইভা আপু হঠাৎ কেন বিয়ে ভেঙে চলে গেলেন? টেবিলে কাটা চামচের শব্দ থেমে গেল। আরহান ধীরে মাথা তুললেন, চোখে ঠান্ডা দৃষ্টি। আমার মতোই ফিসফিস করে জবাব দিলেন, একবার মানা করলাম না এটা জানার প্রয়োজন নেই, তাহলে আবার একই প্রশ্ন কেন করছ? আমি অবাক হয়ে তাকালাম, মানে? প্রশ্ন করলে উত্তরও পাওয়া যাবে না? তিনি গম্ভীরভাবে বললেন, নিধি কিছু প্রশ্ন না করলেই ভালো হয়। আমি এবার একটু শব্দ করেই জবাব দিলাম, আমি প্রশ্ন করবই, কারণ এই বিয়েটা আমার জীবনও এলোমেলো করে দিচ্ছে। আমি কোনো পুতুল না যে যেভাবে ইচ্ছে চালাবে। আমার কথা শুনে বড় ফুপ্পি হকচকিয়ে গেলেন। টেবিলে নিস্তব্ধতা নেমে এলো। আমি মুখ নিচু করে চুপ করে গেলাম, কিন্তু মনে মনে ঠিক করলাম একদিন আমি সত্যিটা বের করবই। আরহান এদিকে নিরাবেগ মুখে নাস্তা শেষ করে উঠে গেলেন। ঘরে ফিরে আয়নার সামনে দাঁড়ালাম। হাতের মেহেদি নেই, না কোনো সাজসজ্জা। মাথায় ঘুমটা, মুখে হালকা ক্লান্তি, তবু সবাই এখন আমাকে বউ বলে ডাকছে। আমি আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বিড়বিড় করলাম, যার সাথে আমার বিয়ে হলো সেই তো এই বউ বলে মানে না। তাহলে এখন আমার পরিচয় কি? একজনের অস্থায়ী বউ। চোখে পানি চলে এলো, কিন্তু আঁচলে মুছে ফেললাম। না, আমি কাঁদব না, দুর্বল হব না। আস্তে করে ঠোঁটে একরকম দ্বিহাসি টেনে বললাম, যতই গম্ভীর হন না কেন, আমি কিন্তু থামব না। আপনার চোখে কিছু আছে, সেটা আমি একদিন না একদিন খুঁজে বের করব। আমি আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ফিসফিস করে বললাম, দেখি, খেলা শুরু হোক। রাতে ছাদে গিয়ে দাঁড়ালাম। আকাশ ভরা চাঁদ, বাতাসে হালকা ঠান্ডা আমেজ। হঠাৎ পেছন থেকে ভারী গলা ভেসে এলো, এইভাবে রাতের বেলা একা ছাদে দাঁড়িয়ে থাকাটা তোমার জন্য নিরাপদ নয়। চমকে পেছনে তাকালাম। আরহান দাঁড়িয়ে আছেন, চোখে সেই একই গম্ভীরতা। আমি ঠোঁট বাঁকিয়ে বললাম, আমার জন্য আপনার এত চিন্তা করার দরকার নেই। আমি নিজের দেখভাল নিজেই করতে পারি। তিনি কপাল কুঁচকে কিছুক্ষণ আমার দিকে তাকালেন। তারপর নিঃশব্দে চলে গেলেন। আমি আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললাম, আপনি যতই চুপ করে থাকুন না কেন, আমি একদিন আপনার সেই গোপন সত্যটা খুঁজে বের করবই। মনে রাখবেন। অনেক রাত হয়ে গেছে। আমি এখনো ছাদে দাঁড়িয়ে আছি। চারপাশে হঠাৎ যেন এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। বুকের ভেতর কেমন যেন ধরফর করছে। মনে হচ্ছে কেউ যেন আমাকে আড়াল থেকে তাকিয়ে দেখছে। এখন সত্যিই একা দাঁড়িয়ে থাকতে ভয় করছে। মনে হচ্ছে উনার কথা মতো চলে গেলেই ভালো হতো। আশেপাশে কেউ নেই, এখন যদি কোনো ভূত এসে আমাকে তুলে নিয়ে যায় বাপরে বলেই দিলাম এক দৌড়, সোজা রুমে এসে থামলাম।
রুমে বসে আরহান ফোনে কিছু একটা দেখছিল। নিধিকে দৌড়ে আসতে দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি হয়েছে, এভাবে দৌড়াচ্ছ কেন? অলিম্পিকে ভাগ নিয়েছ নাকি? 1 সেকেন্ড ভয় পেয়ে দৌড়ে এলে নাকি? নিধি ভরকে গিয়েও শক্ত গলায় বলল, ভয়? ভয় পাব কেন? এই নিধি কাউকে ভয় পায় না, বরং সবাই আমাকে ভয় পায়। আরহান হেসে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তা তো মাত্রই দেখলাম। নিধি আরহানের সামনে এসে দাঁড়িয়ে বলল, দেখুন, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আমার ঘুম পেয়েছে তাই আমি ছুটে এসেছি। এই দেখুন, আমার চোখগুলো বন্ধ হয়ে গেছে। চোখ বন্ধ করে ভান করে দেখাল আমি ঘুমাবো, একদম বিরক্ত করবেন না বলেই শুয়ে পড়ল। আরহান ভালোই বুঝতে পেরেছে নিধি ভয় পেয়ে এসেছে আর ঘুমের কথা মিথ্যে বলেছে, তবে সে ও আর কিছু না বলে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। পরের দিন সকালবেলা জানালা দিয়ে সকালের আলো ঘরে এসে পড়েছে। পাখির ডাক, বাইরের মানুষের হাঁকডাক সব মিলিয়ে যেন নতুন একটা দিনের সূচনা। আয়নার সামনে দাঁড়িয়ে নিধির হঠাৎ মনে পড়ল বিয়ের আগে দেওয়া শর্তের কথা। এইচএসসি শেষ না হওয়া পর্যন্ত সে তার বাবার বাড়িতেই থাকবে। আম্মু, আব্বু আর বড় ফুপ্পি সহ বাকিরা তখন অনেক ভেবেচিন্তে রাজি হয়েছিলেন। কিন্তু এখন মনে হচ্ছে সবাই সেটা ভুলেই গেছে। আমি গভীর শ্বাস নিয়ে আয়নার দিকে তাকিয়ে বললাম, না, আমি ভুলতে পারব না। এই বিয়ে যতই হঠাৎ হোক, আমি আমার শর্ত ভাঙব না। বিয়ের পর ছোট করে একটা বৌভাত করার কথা থাকলেও যেভাবে বিয়েটা হয়েছে আরহান মানা করে দিয়েছে, এসব হবে না। সবাই মিলে বুঝালেও কাজ হয়নি, সে তার সিদ্ধান্তে অটল। ড্রয়িং রুমে আমি সাহস সঞ্চয় করে নেমে এলাম। বড়রা সবাই বসে গল্প করছিলেন। আমি দাঁড়িয়ে আমতা আমতা করে বললাম, একটা কথা বলার ছিল, বলবো? সবাই চুপ হয়ে গেলেন। বড় ফুপ্পি স্নেহভরে বললেন, বল মা, কি বলবি? এত ফর্মালিটি করার কি আছে? এটা তো তোরই বাড়ি, আমরা তো কেউই তরপর না। আমি কিছুটা স্বাভাবিক হয়ে নরম গলায় বললাম, বিয়ের আগে আমি শর্ত দিয়েছিলাম যে এইচএসসি শেষ না হওয়া পর্যন্ত বাবার বাড়িতে থাকব। এখানে একদিন থাকার কথা ছিল, কিন্তু 2 দিন হয়ে গেল। তোমরা কেউ আমার শর্তের কথা বলছ না, তাই আমিই বলতে এলাম, আমি আজ বাড়ি চলে যেতে চাই। মুহূর্তের মধ্যেই পরিবেশ ভারী হয়ে গেল। ফুপ্পি হকচকিয়ে বললেন, কিন্তু মা, মানুষ কি বলবে? বিয়ের পর বউ তো স্বামীর ঘরেই থাকে। আমি কণ্ঠে জবাব দিলাম, মানুষ কি বলবে সেটা নিয়ে আমি ভাবতে চাই না। তখন সবাই আমার শর্তে রাজি হয়েছিলে, কথা দিয়েছিলে। এখন কেন মানতে চাইছ না? তোমাদের মানতেই হবে। আমি এখানে থাকব না, আমি আমার বাবার বাড়িতেই যাব বলে হঠাৎ কান্নায় ভেঙে পড়লাম। আরহান এতক্ষণ চুপচাপ বসেছিলেন। আমার কান্না দেখে হঠাৎ গম্ভীর কণ্ঠে বললেন, এসব কি আম্মু? ও যদি শর্ত দিয়ে থাকে তবে সেটা রাখা উচিত। যতদিন পড়াশোনা শেষ করবে ও বাবার বাড়িতেই থাকুক। আমি বিস্মিত চোখে ওর দিকে তাকালাম। ভাবিনি তিনি এত সহজে আমাকে সমর্থন করবেন। অবশ্য মনে মনে বুঝলাম এতে ওনারও সুবিধা আছে। মিথ্যা নাটক করতে হবে না, নিজের মতো করে থাকতে পারবেন। সবাই অবশেষে রাজি হল। আমি ভেতরে ভেতরে স্বস্তি পেলাম। মনে মনে বললাম, ধন্যবাদ আল্লাহ, অন্তত এই যুদ্ধে আমি হেরে যাইনি। ঘরে ফিরে চুপচাপ বিছানায় বসে রইলাম। মনে স্বস্তি থাকলেও ভেতরে ভেতরে অদ্ভুত এক শূন্যতা কাজ করছিল। আলমারি খুলে তাকালাম, সেখানে আমার কোনো জামাকাপড় নেই। থাকার কথাই বা কিভাবে? বিয়েটা তো হঠাৎ হয়েছিল। ফুপ্পির দেওয়া নতুন 2-1টা শাড়ি আর সালোয়ার কামিজ গুছিয়ে একটা ব্যাগে রাখলাম। তারপর পাশে রাখা কালো বোরকাটা পরে নিলাম। ধীরে ধীরে মাথায় ওড়না জড়িয়ে মুখে নিকাব বেঁধে ফেললাম। হালকা করে ব্যাগটা হাতে তুলে নিচে নামলাম। নিধি ব্যাগ হাতে নিয়ে নিচে নামতেই সবাই বিদায়ের প্রস্তুতি নিচ্ছিল। ফুপ্পি দোয়া করতে করতে চোখ মুছে ফেললেন। আরহান চুপচাপ দাঁড়িয়েছিল দরজার পাশে। আমি বোরকার ওড়না ঠিক করে ধীর কণ্ঠে বললাম, আমি যাচ্ছি। আপনার আর নাটক করা লাগবে না। আরহান শান্ত চোখে তাকিয়ে বললেন, আমি এখন অনেকটা স্বস্তি পেলাম। নিজের মতো থেকো, পড়াশোনাটা ভালোভাবে করো। আমি ঠোঁট বাঁকিয়ে হেসে বললাম, আমার জীবন আমি নিজেই ঠিক করতে পারব কিভাবে চলতে হবে। আপনার চিন্তা করার দরকার নেই। এক মুহূর্ত চুপ করে থেকে তিনি নরম গলায় বললেন, চিন্তা করছি না, শুধু মনে করিয়ে দিলাম তুমি এখন আর একা নও।
বিয়েটা যতই অস্থায়ী হোক, আলাদা হওয়ার আগ পর্যন্ত তুমি আমার স্ত্রী, এটা মাথায় রেখে চলবে। তোমার জন্য আমার বা আমার পরিবারের অসম্মান হলে আমি মেনে নিব না। আমি হতভম্ব হয়ে তার দিকে তাকালাম। বুঝতে পারলাম না কথাটা কড়া নাকি কোমল। ব্যাগটা শক্ত করে ধরে গাড়ির দিকে হাঁটা দিলাম। কিছু দূর গিয়ে পিছনে ফিরে তাকালাম। ফুপ্পি এখনো দরজায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছেন। এই মানুষটা আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসে। শুধুমাত্র উনার মুখের দিকে তাকিয়ে বিয়েটা করেছি। এসব ভাবতে ভাবতে গাড়িতে উঠে বসলাম। আমি বসতেই গাড়ি ছেড়ে দিল। আমি চললাম আমার সেই পুরনো ঠিকানায়। গাড়ি চলছে আপন মনে, আর আমি শুধু এটাই ভাবছি বাড়িতে সবাই কি ভাববে, কি বলবে। আব্বু কি রাগ করবে না বলে চলে আসায়? কিন্তু রাগ করার কথা তো না, আমি তো আগেই বলেছিলাম আমি থাকব না ওখানে। এসব ভাবতে ভাবতেই গাড়িটা বাড়ির সামনে চলে এলো। গাড়ি থেকে নেমে ব্যাগটা হাতে নিয়ে বাড়ির দরজার সামনে দাঁড়ালাম। মনটা কেমন জানি কাঁপছিল। এই বাড়িটা তো আমার নিজের বাড়ি, অথচ আজ মনে হচ্ছে আমি এখানে অতিথি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, কেন জানি কড়া নাড়ার সাহস পাচ্ছিলাম না, হাতটা কাঁপছিল। অবশেষে সাহস সঞ্চয় করে দরজায় টোকা দিলাম। আম্মু দরজা খুলতেই চমকে উঠলেন, নিধি তুমি? আব্বু ভেতর থেকে বেরিয়ে এলেন, মুখে একরকম অপ্রস্তুত ভাব। আমি ব্যাগটা নামিয়ে শান্ত স্বরে বললাম, হ্যাঁ আমি। এত অবাক হচ্ছ কেন? বিয়ের আগে শর্ত দিয়েছিলাম তো এইচএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকব। তাহলে? আম্মু আব্বু একে অপরের দিকে তাকালেন। তারপর আম্মু ধীরে ধীরে বললেন, মা আমরা তো ভেবেছিলাম তুই শুধু জেদ দেখাচ্ছিলিস। আসলে তো কেউ বিয়ের পর বাবার বাড়ি ফিরে আসে না। আমি ভ্রু কুঁচকে তাকালাম। মানে? তাহলে তোমরা শুধু আমাকে রাজি করানোর জন্য শর্ত মেনেছিলে? মনে করনি সত্যিই ফিরে আসব? আমার গলা কেঁপে গেল, কিন্তু রাগে চোখ দুটো ঝলসে উঠল। তাহলে কি আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি? তোমাদের মান সম্মান বাঁচানোর জন্য আমার জীবন শেষ করে দিলে, একটা বার আমার কথা ভাবলে না? আমার কথা শুনে সবাই চুপ। পরিবেশ হঠাৎ ভারী হয়ে গেল। আব্বু কষ্টের স্বরে বললেন, এভাবে রাগ করিস না মা, আমরা শুধু সমাজের কথা ভেবেছিলাম। আমি হেসে ফেললাম তিক্তভাবে। মানুষের কথা, সমাজের কথা, সবাই তো শুধু ওদের নিয়েই ভাবে। তাহলে আমার কথা কে ভাবে? এবার বুঝতে পেরেছি আমি সত্যিই তোমাদের কাছে বোঝা হয়ে গিয়েছিলাম, যেটা তোমরা ঘাড় থেকে নামাতে চেয়েছিলে। বলে সোজা নিজের ঘরে চলে গেলাম। ঘরে ঢুকেই আমি ধপ করে বিছানায় বসে পড়লাম। চোখ ভিজে আছে রাগ আর কষ্টে। বাবা মা পর্যন্ত আমাকে বোঝা ভাবে, শুধু বিয়েতে রাজি করানোর জন্য শর্ত মেনেছিল, সত্যিই যে আমি ফিরে আসব সেটা তারা ভাবতেই পারেনি। কিন্তু এমন হলে চলবে না, আমাকে কঠোর হতে হবে। আমার জীবন আমি এভাবে একটা অনিশ্চিত ভবিষ্যতের উপর ফেলে নষ্ট হতে দেব না। সব হয়েছে ওই ইভা পেতনির জন্য। তোদের যদি এতই ভালোবাসা ছিল তাইলে বিয়ে না করে চলে গেলি কেন? তোর জন্যই আজ আমার এই অবস্থা। ইচ্ছে করছে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারতে। কিন্তু মারব কি করে? আমি তো জানিই না সে কোথায় গেছে। আর ওই লোকটা ও বলছে না কেন বিয়ে ভেঙে চলে গেছে, কোথায় গেছে। রাগ হচ্ছে, প্রচণ্ড রাগ। কান্না, রাগ, এসবের মাঝেই হঠাৎ মনে পড়ল আরহানের কথা। উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি কি 5 ফুট 9 ইঞ্চি হবে, ফর্সা চেহারায় অদ্ভুত শান্ত একটা গাম্ভীর্য, সাদা টি শার্টে দাঁড়িয়ে থাকা সেই মানুষটা। চোখে এমন দৃতা, যেন যা চায় তাই করতে পারবে, আবার মুহূর্তেই সব ছেড়ে দিয়ে নীরব হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে। মনে মনে হেসে উঠলাম আমি। সত্যি বলতে কি, প্রথম দিনই ওনাকে দেখে আমি ক্রাশ নামক বিশাল বাসটাই খেয়েছিলাম। কিন্তু যখনই শুনলাম ওনার নাকি আগে থেকেই একটা প্রেমিকা আছে, তখনই চোখমুখ শক্ত করে ক্রাশটা হজম করে ফেললাম। নিজেকে বোঝালাম, ও নিধি হুশ কর, উনি অন্য কারো জামাই লাগে, তার দিকে নজর দেয়া ঠিক হবে না। কিন্তু ভাগ্য কি আজব খেলা খেল। যে ছেলেটাকে আমি মনে মনে দূরে সরিয়ে দিয়েছিলাম সে আমারই জামাই হয়ে গেল, থুক্কু অস্থায়ী জামাই। ভাবতে গিয়ে হঠাৎ আমার ঠোঁটে এক চিলতে হাসি খেলে গেল। কান্নার ফাঁকেও অদ্ভুত এক উষ্ণতা ছুঁয়ে গেল বুকটা। কিন্তু পরক্ষণেই নিজেকে থামালাম। না, এসব ভেবে কোনো লাভ নেই। আমাকে শক্ত হতে হবে। নিজের জীবন নিজেকেই ঠিক করতে হবে। আরহান তো বলেই দিয়েছেন উনি বিয়েটা বাধ্য হয়ে করেছেন, আমাকে মানতে পারবেন না।
তাহলে আমি কেন এসব ভেবে নিজের সময় নষ্ট করব? আসার পর থেকে নিধি আর ঘর থেকে বের হয়নি, রাতে খাবার খেতেও যায়নি। আম্মু অনেকবার এসে ডেকে গেলেও কাজ হয়নি। সে খাবে না বলে জেদ ধরেছে। নিধি বিছানায় শুয়েছিল, হঠাৎ মনে পড়ল ওর ফোনের কথা। বিছানা থেকে উঠে ব্যাগ থেকে ফোন বের করল। দীর্ঘ সময় পর নিধি মোবাইল চালু করতেই অনুর একের পর এক মেসেজ ভেসে উঠল। তুই কোথায় নিধি? ফোনটা বন্ধ কেন? কি বলছিস, বিয়ে হয়ে গেছে? কার সাথে হয়েছে? এমন অনেক মেসেজ। অনু নিধির বেস্ট ফ্রেন্ড। স্কুল লাইফ থেকে দুজনে একসাথে আছে। অনু জানত নিধির ফুফাতো ভাইয়ের বিয়ে সম্পর্কে, কিন্তু নিধির যে বিয়ে হয়ে গেছে তা সে জানত না। বিয়ের দিন রাতে প্রতিদিনের মতোই আড্ডা দেওয়ার জন্য কল করলে প্রথমে নিধি কল ধরে না, 2-3 বার করার পর কল রিসিভ করে জানায় তার বিয়ে হয়ে গেছে, এখন সে শ্বশুর বাড়িতে আছে, পরে কথা বলবে বলে অনুকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কেটে ফোন অফ করে রেখে দেয়। অন্যদিকে অনু অবাক হয়ে যায় নিধির কথা শুনে এবং তাকে কল ও মেসেজ করতে থাকে। কিন্তু নিধির ফোন অফ থাকায় যোগাযোগ করতে পারেনি। অনুর এত কল মেসেজ দেখে নিধি তাকে কল করল। সাথে সাথেই অনু রিসিভ করে যেন কল আসার ওই অপেক্ষায় বসেছিল। কল রিসিভ করে অনু উদ্বিগ্ন গলায় বলল, হ্যালো হ্যালো নিধি, কোথায় ছিলিস? ফোন অফ কেন তোর? আর বিয়ে হয়ে গেছে মানে কি? তুই মজা করছিস তাই না? নিধি শান্ত গলায় বলল, না অনু, আমি মজা করছি না। সত্যিই আমার বিয়ে হয়ে গেছে। অনু হকচকিয়ে বলল, কিন্তু কবে? কিভাবে? আমি তো কিছুই জানতাম না। তুই তো আমাকে একবারও কিছু বললি না। নিধি কণ্ঠ ভারী হয়ে আসে, আমি নিজেই জানতাম না অনু, তোকে কি করে জানাব? সবকিছু এত হঠাৎ ঘটল যে বুঝে ওঠারও সময় পাইনি। অনু অভিমানের সুরে বলে, আমি তোর বেস্ট ফ্রেন্ড। আমার কত প্ল্যান ছিল তোর বিয়ে নিয়ে, অথচ আমি জানতেই পারলাম না তোর বিয়ে হয়ে গেল। খুব কষ্ট পেলাম নিধি। নিধি, সত্যি বলছি, আমার হাতের বাইরে ছিল সবকিছু। অনু চুপ থেকে ধীরে বলে, আচ্ছা ঠিক আছে, এখন বল কার সাথে বিয়ে হয়েছে? চেনা জানা কেউ? নিধি, সব বলবো, তবে ফোনে নয়, কাল কলেজ আসবো, এসে বলবো। অনু, তুই কাল কলেজ আসবি? না মানে মাত্রই বিয়ে হলো, এখনই তোর শ্বশুর বাড়ির লোক আসতে দিবে? নিধি, হুম আসব। আর আমি আমার বাড়িতে আছি, শ্বশুর বাড়ি নয়। অনু, কি হ? কিন্তু কেন? নিধি, বললাম তো কাল বলবো। এখন ঘুম পাচ্ছে, ঘুমাবো। বাই। অনু, ওকে বাই। নিধি নিঃশ্বাস ফেলে ফোনটা পাশে রাখে। রাতটা আরও ভারী হয়ে ওঠে তার জন্য। সকালবেলা কলেজের উদ্দেশ্যে বের হওয়ার সময় আম্মু অবাক চোখে তাকালেন। আজ কলেজ যাবি? নিধি কাঁধ ঝাঁকিয়ে তারা ভঙ্গিতে উত্তর দিল, হ্যাঁ তো, বিয়ে হয়ে গেছে বলে কি পড়াশোনা বন্ধ করে দিব? আমি তো এখানে এসেছি পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য। তাহলে কলেজ যাব, এতে এত অবাক হওয়ার কি আছে? আম্মু কিছু বলার আগেই ব্যাগটা কাঁধে ফেলে হাওয়ার মতো বেরিয়ে গেল নিধি। ক্লাসরুমে ঢুকেই দেখতে পেল অনু মন খারাপ করে বসে আছে। অনুর দিকে এগিয়ে গেল। কি রে, মুখটা এমন গম্ভীর কেন? ছ্যাঁকা খাইছিস নাকি? অনু ঠোঁট কামড়ে ফিসফিস করল। নিধি, সিরিয়াসলি, আমি তোর সাথে কথা বলতে চাই। এখনই? নিধি ভুরু উঁচু করে হাসল, ওকে ওকে, কথা বলতেই তো এসেছি। আচ্ছা চল, মাঠে গিয়ে বসি। ক্লাস তো আর পালাইয়া যাবে না। দুজনে কলেজ মাঠের এক কোণায় গিয়ে বসল। মৃদু বাতাস, চারপাশে টুকটাক আড্ডার শব্দ। অনু চোখে চোখ রেখে বলল, এবার সত্যি বল, তোর আসলেই কি বিয়ে হয়েছে? নিধি একটু চুপ করে থাকল। তারপর বলল, হ্যাঁ রে, হয়ে গেছে। অনু থমকে গেল। মানে? তুই আমাকে না জানিয়ে বিয়ে করলি? আমি তোর কত প্ল্যান করেছিলাম, শাড়ি বাছাই, সাজগোজ, কিছুই করতে পারলাম না। নিধি দীর্ঘশ্বাস ফেলে অনুর কাঁধে হাত রাখল। শোন, এটা আমার ইচ্ছের বিয়ে ছিল না। সবকিছু এত তাড়াহুড়া করে হয়েছে যে আমিও ঠিক বুঝে উঠতে পারিনি। বিয়ের আধা ঘন্টা আগে পর্যন্ত জানতাম না আমার বিয়ে হচ্ছে। তবে তুই চিন্তা করিস না, এটা অস্থায়ী বিয়ে, এরপর যখন আমি স্থায়ী বিয়ে করব তখন তোকে 1 মাস আগে থেকে জানিয়ে রাখব। অনু হতভম্ব। কি বলছিস, অস্থায়ী বিয়ে, আবার স্থায়ী বিয়ে করবি? পাগল হয়ে গেছিস? সবার আগে এটা বল, কাকে বিয়ে করলি তুই?
নিধি এক চিলতে হাসি দিয়ে বলল, তুই চিনিস উনাকে, নাম শুনলে সব খেয়ে যাবি। অনু উৎকণ্ঠায় এগিয়ে এল। কে? নিধি মুখটা তার কানে নিয়ে গিয়ে ফিসফিস করে নামটা বলল। অনুর চোখ বিস্ফোরিত হওয়ার মতো বড় হয়ে গেল। কি? তুই সিরিয়াস? উনার তো প্রেমিকা ছিল এবং তার সাথেই বিয়ে ছিল, তাইলে তোর সাথে কিভাবে? আমার মাথায় কিছুই ঢুকছে না, খুলে বল। নিধি হেসে ফেল, এই রিয়াকশনটাই আশা করছিলাম। হ্যাঁ রে, সত্যি। তারপর নিধি বিয়ের সব ঘটনা অনুকে খুলে বলল। এসব শুনে অনু কিছুক্ষণ চুপ থেকে নিঃশ্বাস ছাড়ল। নিধি, তোর জন্য খারাপ লাগছে। কিন্তু তুই কিভাবে এত স্বাভাবিক থাকছিস? নিধি আকাশের দিকে তাকিয়ে হাসল। কারণ আমি নিধি। অস্বাভাবিক হয়ে মন মরা হয়ে থেকে লাভ নাই, এতে আমার জীবন আরও এলোমেলো হবে। তার থেকে স্বাভাবিক থাকাটা অনেক ভালো। অনু তাকিয়ে রইল নিধির দিকে। সে ছোটবেলা থেকে চেনে মেয়েটাকে। সে বুঝতে পারছে নিধি মনে মনে কষ্ট পাচ্ছে। মেয়েটার চোখের ভেতর একরাশ ব্যথা লুকানো, কিন্তু ঠোঁটে হাসি।